নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো কাল থেকে কঠোর লকডাউন, বন্ধ থাকবে পোশাক কারখানাও। এরপরে জানাবো কাদের মির্জার পাঠানো গরু ছাগল ফেরত পাঠালো কোম্পানিগঞ্জ থানা। এবং সবশেষে রয়েছে কঠোর বিধিনিষেধ নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কাল থেকে কঠোর লকডাউন, বন্ধ থাকবে পোশাক কারখানাও। সরকারের অনমনীয় মনোভাব জানার পর পোশাক শিল্পের মালিকরা ঈদের আগে 5 আগস্ট পর্যন্ত ছুটির নোটিশ দিয়েছেন। তবে একাধিক সূত্র বলছে যদি লকডাউনকালে করোনা সংক্রমণ কমে আসতে থাকে তখন 1 আগস্ট থেকে পোশাক কারখানা খোলার পক্ষে সিদ্ধান্ত হতে পারে। পোশাক কারখানা সহ সব শিল্প কারখানা বন্ধ রেখেই বাংলাদেশে আগামীকাল 23 জুলাই থেকে 2 সপ্তাহের কড়া লকডাউন শুরু হচ্ছে। পোশাক মালিকরা নিরন্তর চেষ্টা করেছেন এই শিল্পকে লকডাউনের আওতার বাইরে রাখতে। প্রধানমন্ত্রীর কাছে তারা চিঠি লিখে খোলা রাখার আর্জি জানান। আর্জিতে তারা বলেন, গত রোজার ঈদে কাজের চাপ কম থাকায় ছুটিও কিছুটা শিথিল ছিল, এখন কাজ বেড়েছে, এ সময় লম্বা ছুটির সুযোগ নেই। তাছাড়া দীর্ঘদিন ছুটি থাকলে শ্রমিকরা উত্তর ও দক্ষিণাঞ্চল সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে, যেগুলো ইতোমধ্যেই করোনার রেড জোন হিসেবে চিহ্নিত। ছুটি শেষে এই শ্রমিকরা যখন ফিরে আসবে তখন সংক্রমণের মাত্রা অনেক বেড়ে যেতে পারে। 20 দিন ছুটির পর কারখানা খোলার সঙ্গে সঙ্গে জুলাই মাসের বেতনটির প্রশ্ন আসবে। তাই লম্বা সময় ছুটি না দিয়ে রপ্তানিমুখী এই শিল্পকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন। সরকার সিদ্ধান্তে অনড়। আপাতত পুনর্বিবেচনার সুযোগ নেই, এতে মালিকরা হতাশ হয়েছেন, কিন্তু শ্রমিকরা বেজায় খুশি। তাদের কথা, গত 2 ঈদে আমরা বাড়ি যেতে পারিনি, 40 লাখ শ্রমিক এই শিল্পে কাজ করেন। সরকারের অনমনীয় মনোভাব জানার পর পোশাক শিল্পের মালিকরা ঈদের আগে 5 আগস্ট পর্যন্ত ছুটির নোটিশ দিয়েছেন। তবে একাধিক সূত্র বলছে যদি লকডাউনকালে করোনা সংক্রমণ কমে আসতে থাকে তখন 1 আগস্ট থেকে পোশাক কারখানা খোলার পক্ষে সিদ্ধান্ত হতে পারে। উল্লেখ্য যে করোনা সংক্রমণ চূড়ায় ওঠার পর সরকার বিধিনিষেধ জারি করে। এ সময় পোশাক শিল্পকে এর বাইরে রাখা হয়। সর্বশেষ করা লকডাউনের সময়ও পোশাক শিল্পকে একই সুযোগ দেওয়া হয়, কিন্তু গত 13 জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন এক প্রজ্ঞাপন জারি করে বলা হয়, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল থাকবে। কাদের মির্জার পাঠানো গরু ছাগল ফেরত পাঠালো কোম্পানিগঞ্জ থানা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার পাঠানো একটি গরু ও 2টি ছাগল ফেরত দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পশুগুলো ফেরত দেওয়া হয়। থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরের দিকে কোম্পানিগঞ্জ থানায় উপহার হিসেবে 3টি পশু পাঠান আব্দুল কাদের মির্জা। পশুগুলো রাতে থানা চত্বরেই ছিল। এর মধ্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন থানার পুলিশ সদস্যদের জন্য কোরবানির পশুর ব্যবস্থা করেন। আজ মঙ্গলবার কাদের মির্জার পাঠানো পশু 3টি মঙ্গলবার ফেরত পাঠানো হয়। এ প্রসঙ্গে থানার একাধিক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময় কাদের মির্জা বিভিন্ন সভা সমাবেশে এবং ফেসবুক লাইভে জেলা ও থানা পুলিশের কর্মকর্তাদের নামে নানা অশ্লীল উক্তি ও মিথ্যা অভিযোগ করে আসছেন। এ অবস্থায় তার পাঠানো উপহার গ্রহণ করা ভালো দেখায় না। এছাড়া পুলিশ প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে। কোরবানির পশু ফেরত পাঠানোর কথা স্বীকার করেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার। প্রথম আলোকে তিনি বলেন, আমরা আমাদের এসপি স্যারের ব্যবস্থাপনায় কোরবানি দেব, এখানে অন্য কোনো বিষয় নেই। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, গতকাল দুপুরে কাদের মির্জা কোরবানির পশু পাঠিয়েছেন, যা সকালে ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানানোর জন্য আজ দুপুরে মেয়র আব্দুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার কল করা হয়, তার ফোন ব্যস্ত পাওয়া যায়। এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি। কঠোর বিধিনিষেধ নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ঈদের সময়ের বিধিনিষেধ শিথিলতার মেয়াদ আর বাড়ছে না বলে সাফ জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন। ঈদের দিন রাতে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, 23 জুলাই থেকে 14 দিনের বিধিনিষেধ শুরু হচ্ছে। বিধিনিষেধ শিথিলতার মেয়াদ বাড়ছে না। ঈদের পরদিন বিধিনিষেধ শুরু হয়ে চলবে 5 আগস্ট পর্যন্ত। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফরহাদ হোসেন বলেন, সরকার ঈদের আগে বিধিনিষেধ শিথিল করায় সব শ্রেণীর মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন। পশুর হাটগুলোতে ভালোভাবে কোরবানির পশু কিনতে পেরেছেন। যারা ঈদের আগে ঢাকায় এসেছিলেন তারাও সুন্দর পরিবেশে ঈদের পরদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। এর পরদিন 23 জুলাই থেকে বিধিনিষেধ শুরু হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এই 14 দিন যদি আমরা বিধিনিষেধ মানি তাহলে সংক্রমণের চেইনটা ভাঙতে পারবো। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে, সরকারের বিধিনিষেধ মানতে হবে। মৃত্যুর 19 দিন আগে গাওয়া গানটি সত্যি হলো ইসলামী সঙ্গীত শিল্পী মাহফুজুলের। মাত্র 23 বছর বয়সে অকালে ঝরে গেলেন জনপ্রিয় ইসলামী
শিল্পীগোষ্ঠী কলরবের তরুণ সঙ্গীত শিল্পী মাহফুজুল আলম মঙ্গলবার সকাল ৮টার দিকে নরসিংদী থেকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে নারায়ণগঞ্জের বরপা এলাকার ইউএস বাংলা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় শিল্পীর এভাবে চলে যাওয়া এখনো বিশ্বাস হচ্ছে না তার ভক্ত অনুরাগীদের। মৃত্যুর মাত্র ১০ দিন আগে যে শিল্পী নিজের গান ইউটিউবে প্রকাশ করেন তিনি আজ মৃত তা ভাবতেই পারছে না কেউ। আরো বিস্ময়কর তথ্য হলো মৃত্যুর ১৯ দিন আগে গত ১ জুলাই একটি অনুপ্রেরণামূলক গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন মাহফুজুল। আর সেই গানের কথাগুলো শুনলে সত্যিই অবাক হবেন সবাই। গানটি হঠাৎ মৃত্যুর বিষয়কে কেন্দ্র করেই। একজন মানুষের মৃত্যুর পর তার স্বজনরা যেন ভেঙে না পড়ে এমন সব কথা বলা হয়েছে সেই গানে। এই গান শুনে যে কেউ বিস্ময় প্রকাশ করে বলবে তিনি কি জানতেন হঠাৎ করেই চলে যাবেন পৃথিবীর মায়া ত্যাগ করে। সেজন্যই বন্ধু স্বজনদের সে কথা জানিয়ে রাখলেন গানের কথায়। গানের ডেসক্রিপশনে মাহফুজুল আলম নিজেই লিখেছেন না ফেরার দেশে চলে যাওয়ার কথা। তিনি লিখেছেন, গানটি আমাদের খুব কাছের মানুষদের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে করা হয়েছে। আমরা সবাই একদিন হারিয়ে যাব, কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়। এদিকে আল্লামা আহমদ শফীর মৃত্যুর আগে সহিংসতার পৃষ্ঠপোষক গ্রেফতার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনকালীন সময় সহিংসতা, ভাঙচুর ও নাশকতার মাধ্যমে রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে আসাদুল্লাহ ওরফে আসাদ নামে এক হেফাজত নেতাকে হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। বুধবার সকালে পৌরসভার ফটিকা গ্রামের শাহজালালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদ আল্লামা আহমদ শফীর মৃত্যুর আগে সহিংসতার পৃষ্ঠপোষক ছিলেন বলে জানা গেছে। তিনি হেফাজতের হাটহাজারী উপজেলা কমিটির সাহিত্য প্রকাশনা সম্পাদক এবং পৌরসভা কমিটির সাংগঠনিক সম্পাদক। র‍্যাবের দাবি, আসাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একটি বিশেষ ক্ষমতা আইনের এবং ২টি অন্যান্য ধারায় মামলা চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক রাকিবুল হাসান সাংবাদিকদের জানান, গত ২৬ ও ২৭ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন চলাকালীন সময়ে একটি কুচক্রী মহল দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাটহাজারী এলাকায় যে অরাজকতা, সহিংসতা, নাশকতা ও ধ্বংসলীলার তাণ্ডব চালায় সে তাণ্ডবের সঙ্গে জড়িতদের আটকের জন্য র‍্যাব-৭ চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। তিনি আরো বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকালে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল হাটহাজারী থানাধীন ফটিক এলাকায় অভিযান চালিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনকালীন সময় হাটহাজারী এলাকার সহিংসতা, ভাঙচুর ও নাশকতার মাধ্যমে রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে আসাদুল্লাহ ওরফে আসাদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো স্বীকার করে যে সে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পরে সংগঠিত সহিংসতা ও নাশকতা সৃষ্টির পৃষ্ঠপোষক ছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। ঐক্যবদ্ধ হন, দেশকে যেন স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারি, মন্তব্য তথ্যমন্ত্রীর। দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বুধবার পবিত্র ঈদুল আজহার জামাত নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান। ড হাসান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে অকুতোভয় মুক্তিযোদ্ধারা যে স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা যেন দেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি। ড হাসান আরো বলেন, মহান স্রষ্টার কাছে আমরা করোনামুক্ত পৃথিবীর জন্য ফরিয়াদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এই করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের সমৃদ্ধি অব্যাহত রয়েছে এবং মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, মহামারীকে পেছনে ফেলে আমরা যেন দেশকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারি, সেটি আমাদের কামনা। টিকা নিয়ে জ্বরে আক্রান্ত খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতির বিষয়ে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ম্যাডাম কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন। টিকা নেওয়ার কারণে সামান্য জ্বর এসেছে তার। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের ভাড়া বাসা ফিরোজায় যান মির্জা ফখরুল সহ বিএনপির স্থায়ী কমিটির ৬ সদস্য। ১ বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হল বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের। খালেদা জিয়াকে দেখে আসার পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা যেটা বরাবরই বলে আসছি এবং চিকিৎসকদের যেটা পরামর্শ সেটা হলো তার উন্নত চিকিৎসা দরকার, উন্নত সেন্টারে। এটা খুবই বেশি প্রয়োজন তার। রাত ৮টায় মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান গুলশানে খালেদার বাসা ফিরোজায় ঢোকেন। ১ ঘণ্টা তারা সেখানে ছিলেন। খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনও তার সঙ্গে ছিলেন।
সর্বশেষ গত বছরের কোরবানির ঈদের দিন খালেদা জিয়ার দেখা পেয়েছিলেন দলের নেতারা। এবছরের রোজার ঈদের সময় খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিএনপি নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছর সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার ১ বছর পর কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন। কোভিড মুক্ত হয়ে বাসায় ফেরার পর গত সোমবার তিনি কোভিড টিকার প্রথম ডোজ নেন। মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সোমবার বিকেলে গাড়িতে বসেই করোনা ভাইরাসের টিকা নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মির্জা ফখরুল বলেন, প্রকৃতপক্ষে ১ বছর পরে আমরা সবাই একসাথে ঈদের দিন ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। মুজিবনগরের নিজের ব্যবহৃত রাইফেল ঠেকিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা। মেহেরপুরের মুজিবনগরে নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল। নিহত সাইফুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। আজ বুধবার ভোর 4:30টার দিকে মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ডিউটিরত অবস্থায় নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন সাইফুল ইসলাম। গুলির শব্দে পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এই ঘটনায় মেহেরপুর পুলিশ সুপার সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত করেছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র। পুলিশে কর্মরত চলতি বছরের প্রথম দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ফরিদা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাইফুল ইসলাম। ম্যাডামের সাক্ষাৎ পেয়ে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, মন্তব্য মির্জা ফখরুলের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমাদের ম্যাডাম করোনায় অসুস্থ হওয়ার পরে প্রকৃতপক্ষে ১ বছর পরে আমরা সবাই একসঙ্গে ঈদের দিন ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। ম্যাডাম এমনিতেই কোভিডের পর মোটামুটি ভালো আছেন। তিনি ভ্যাকসিন নিয়েছেন, সেজন্য কিছুটা টেম্পারেচার আছে, এটা ভ্যাকসিনের জন্য হয়েছে। গতকাল বুধবার রাতে গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, দেশবাসীর কাছ থেকে তিনি দোয়া চেয়েছেন এবং ঈদের দিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনা থেকে যাতে দেশ মুক্ত হতে পারে সেজন্য আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া চেয়েছেন। মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান গুলশানের ফিরোজায় প্রবেশ করেন। ১ ঘণ্টা সাক্ষাৎ শেষে বেরিয়ে আসেন রাত ৯টা ১৫ মিনিটে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনও ছিলেন।